আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যথারীতি মেসবাহুজ্জামান আপনার সঙ্গে আছি টিবিএন স্পেশালে। আর আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান এবং আছেন গেহি অ্যাসোসিয়েটসের কর্মকর্তা ম্যানেজার রিয়াদ। নিকি, রিয়াদ, সবাই আশা করি ভালো আছেন। সুরাইয়া, আপনারা ভালো আছেন। দর্শক, আমরা যে সাবজেক্টটি আজকে চুজ করেছি ভেরি সেন্সিটিভ, লাইকওয়াইজ আমরা এর আগেও আমরা এই নিয়ে কথা বলেছি। আজকে আবার অ্যাটর্নি সুরাইয়া এটাকে আবার আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দর করে আরও বিস্তারিত বলবেন। সেটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক যে ভায়োলেন্সগুলো হয় বা পারিবারিক যে কলহ আমরা বলে থাকি, সেটা বাটার্ড কীভাবে ইমিগ্রেশন বা টুয়ার্ডস আপনার গ্রিন কার্ডের যে একটা প্রক্রিয়া আছে অন দি বোথ সাইড স্পাউস, সেটা ছেলে হোক মেয়ে হোক, সেটা বিস্তারিত নিয়ে আমরা আলাপ করব এবং এটার প্রক্রিয়া কীভাবে করতে হবে সেটা নিয়েও আমরা আলাপ করব। আর দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে যুক্ত হয়েছে তাদের জন্য শুভকামনা। অবশ্যই আপনাদের কমেন্ট এবং মন্তব্য দিতে ভুলবেন না। আর যারা পরবর্তীতে ইউটিউবে আমাদের যদি সংযুক্ত হবে তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং মাইন্ড ইট, আমি সবসময় বলে থাকি যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাদের জন্য যে নির্ধারিত নাম্বারটি দেওয়া থাকে আমাদের স্ক্রিনে 6463079828, এই নাম্বারে আপনারা ফোন দিবেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের এই সময়ের সীমাবদ্ধতার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে এবং মাঝে মাঝে আপনাদের কল নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। অ্যাটর্নি সুরাইয়া রহমান, আই হোপ ইউ আর ডুইং good, and as usual you are fully composed to share your expertise and of course আজকে যে আপনার যে মূল্যবান যে তথ্যগুলো আমরা পাবো তাতে দর্শক অবশ্যই উপকৃত হবে। এবং সাথে আছেন নিকি, রিয়াদ, যিনি সবসময় আমাদেরকে সুন্দরভাবে বাংলায় আমাদেরকে এটাকে পরিবেশনা করেন আমাদের দর্শকদের জন্য, এবং শি ইজ অলসো ডুইং গ্রেট জব ফ্রম দ্য গেহি অ্যাসোসিয়েটস। সো ওয়েলকাম দর্শক, আমরা চলে যাই সুরাইয়া রহমানের কাছে। অ্যাটর্নি সুরাইয়া, গো হেড প্লিজ। Thank you so much, everyone. Yes, thank you for having me on the show. So today I'm gonna argue battered spouse case niye kotha bolbo. So I'm just gonna jodi kono details kono jodi ami miss korechi age bar ami ebar like kotha bolte chai ota niye. So battered spouse holo ekta rokom green card case ar oi case diye jodi proof korte paren, jodi keu proof korte pare je that they married their U.S. citizen or green card holder spouse in good faith, and but they experience either extreme cruelty or abuse during the marriage, they can petition for themselves to apply for the green card. So that is the basis of the green card, and we can talk more about that in detail. থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি সুরাইয়া রহমান বললেন যে গ্রিন কার্ডের প্রাপ্তির একটা বিষয়, যারা অন এ গুড ফেথ, যাদের গ্রিন কার্ড নাই বা ওর স্পাউস হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন, যদি আমেরিকার সিটিজেন হয়ে থাকে এবং পরবর্তী যদি কোনো কলহ সৃষ্টি হয়, গুরুত্ব এক্সট্রিম লেভেলে চলে যায়, ক্রুয়াল সিচুয়েশনে চলে যায়, তাকাতাকি মারামারি, সেটা যেটাই হোক, যেটা আমরা পারিবারিক কলহ বলে থাকি, এবং সেই ক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়ালি দে ক্যান অ্যাচিভ দেয়ার গ্রিন কার্ড অলসো থ্রু an external process or whatever it is that সুরাইয়া আপনি বিস্তারিত বলবেন। আর আমি যে কথাগুলো বলেছি আমি কি সঠিক বলেছি সুরাইয়া? হ্যাঁ, আপনি ভালো করে বলেছেন। নিকি, আপনি একটু আবার একটু দর্শকদেরকে উদ্দেশ্যে একটু সুন্দর করে গুছিয়ে বলে দেন প্লিজ। জি, আপনি খুব সুন্দর করে বলেছেন। এই কথাটাই যদি আমি আবার বলি যে আপনারা বাঙালিরা যারা বাংলাদেশ থেকে আসছেন, আপনারা স্পাউস হিসাবে আসছেন, সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অথবা স্বামী স্ত্রী হিসাবে আসছেন, কিন্তু আসার পরে আপনারা পার্মানেন্ট গ্রিন কার্ড পাওয়ার আগেই আপনাদের মধ্যে যদি কোনো কলহের সৃষ্টি হয়, বিবাদ সৃষ্টি হয় এবং সেই বিবাদটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, ভায়োলেন্স, মারামারি, যেটা বলি আমরা, মারামারি পর্যায়ে চলে যায় এবং আপনাদের মধ্যে আর কোনো একসাথে থাকার কোনো সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি আপনি এককভাবে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই জিনিসটা অনেকে আমাদের বাংলাদেশিদের মধ্যে জানেন না। ওনারা হয়তো মনে করেন যে কারণ এক পক্ষ তো আর পক্ষকে ভয় দেখাতে পারে যে তোমাকে আমি গ্রিন কার্ড দেবো না এবং সেই ক্ষেত্রে তুমি দেশে চলে যাও, এটা কিন্তু ঠিক না। আপনি আলাদাভাবে গ্রিন কার্ড অ্যাপ্লাই, আজকে সেটাই
অ্যাটর্নি সুরিয়া আমাদেরকে বুঝিয়ে বলবেন। Suryia, before going into your detail, একটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমরা তো বললাম যে অনেক গুড ফেথ, তো বিয়েটা হয় গুড ফেথ, দেন লিটারেলি লেটার অন we have all this trauma and agony starts over, and then the both the স্বামী অথবা স্ত্রী দুজনে দুজনকে আর দেখতে পারে না, সেই ক্ষেত্রে যা অনেক ধরনের অনেক বিবাদ, অনেক কলহ, ইভেন ফিজিক্যাল টর্চার, অ্যাবিউজিং, সো মেনি থিংস, যেটা নিকি একটু আগে বললেন। সেই ক্ষেত্রে এই যে এই সব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি যে সাজেশনটা দিচ্ছেন এখন, সো এটা প্রক্রিয়াটা কীভাবে করতে হবে, কারা করবে, কখন করবে, এবং এটা যে ব্যাপ্তি কতদিন সময় লাগে, তারপরে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলিয়ে আপনি যদি একটু তুলে ধরতেন এবং নিকি যদি এটাকে সুন্দর করে দর্শকের জন্য বলেন তাহলে ভালো হবে। আমরা চাই না এই ধরনের বিরহ, আমি বারবার এর আগেও বলেছি যে আমরা এই ধরনের পরিস্থিতি কোনো সংসারেই চাই না। আমরা চাই একটা পিস অ্যান্ড হারমোনি নিয়ে থাকবো, আমরা সবাইকে ভালোবাসবো, রেসপেক্ট করব, এবং আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা কমিউনিটি, একটা ভালো কমিউনিটি নিয়ে আমরা থাকতে চাই। আমরা কোনো ধরনের বিবাদ, কোনো ধরনের বিরোধ, কোনো ধরনের এই ধরনের যে ঘটনাগুলো ঘটে আমাদেরকে শুনলেও খারাপ লাগে। সেটা নট অনলি ইন বাংলাদেশি ডায়াসপোরা, ইট ইজ হ্যাপেনিং টু এভরি সাউথ এশিয়ান কমিউনিটি অ্যাজ এ হোল, অ্যান্ড ইউ গাইজ আর দেয়ার, ইউ গাইজ আর রিসিভিং সো মেনি কেসেস ইন দিস ম্যানার, সো ইউ মাস্ট বি নোয়িং বেটার দ্যান মি, বাট আমি অ্যাজ এ হোস্ট এবং আপনি অ্যাজ এ অ্যাটর্নি অ্যান্ড আমাদের টিবিএন পরিবারের পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং খুব গভীরভাবে আপনারা দেখবেন, এবং সুন্দর করে আপনার যে কথাগুলো আমরা পরিবেশন করে থাকি এগুলো যদি আপনাদের ন্যূনতম কাজে লাগে, সেটাই হলো আমাদের প্রাপ্তি। আমরা কমিউনিটি সেবায় আছি টিবিএন পরিবার, এবং আমরা সবসময় চেষ্টা করি এগুলো নিয়ে কাজ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে এগেইন। আর সুরাইয়া, এখন আপনি আমাদেরকে বলেন যে কীভাবে, হোয়াট ইজ দ্য প্রসিজিওর, কীভাবে কী করতে হবে, এবং হাজব্যান্ড এবং ওয়াইফ, সেটা স্পাউস যেই হোক না কেন, XYZ, তাদের বেলায় কী করণীয়? So before I get into the process, I want to clarify that physical abuse is not required for a successful case. It's not required. Of course, it's the most clear-cut form of abuse, but it's not the only form of abuse. When a person is abusive, their ultimate goal is to have power and control over the other person. And power and control can be exerted in many different forms. It can be expressed in emotional abuse, with financial abuse, with isolation. Perhaps they bring somebody here to the United States, or they marry somebody who is undocumented, and they discourage that person from keeping in touch with their family, with their friends, so they have no communication outside of the relationship. So isolation is used, like Nikki mentioned. There's also they use their immigration status against the other person. For example, you have no papers, no one will do anything for you. The police are not going to listen to you. You're going to get deported. So that's another way that somebody can exert power and control over somebody. There's many different ways. So it's not just physical abuse, and it's not just one thing. Maybe it's an accumulation of all of those things I mentioned. Thank you, Attorney Suryia. Sorry to interrupt. We got to go. আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যাটর্নি সুরাইয়া, আমরা যে আলাপ করছিলাম সেটা হচ্ছে আজকের যে আমাদের বিষয়টা, আবারও বলছি, খুবই একটা সেন্সিটিভ বাট ভেরি গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা বাটার্ড স্পাউস গ্রিন কার্ড আমরা প্রসেস যেটাকে বলে থাকি। তো সুরাইয়া, আপনি বলছিলেন যে এখানে আপনার ফিজিক্যাল অ্যাবিউজটা ইম্পর্টেন্ট না, বাট তারা আরও অন্যান্যভাবে যে হয়রানির শিকার হয়, সেটা ফাইন্যান্সিয়ালি,
through family, connectivity with the family members, disconnecting with the family member, তাদেরকে অ্যালাউ না করা বা ফ্যামিলির সঙ্গে কথা না বলা এবং তাদের যেটা রিলেটিভ আছে তাদের সঙ্গে যেটা কানেক্টিভিটি যেটা আমি বলছিলাম সেটা থেকে তাদেরকে এক্সপান্স করে দেওয়া বলা যায় ইন ওয়ান সেন্স। তো সেই ক্ষেত্রে আপনি কি বলছিলেন এটা আবার একটু বলবেন মেহরবানি করে? Sure. So there's different forms of power and control. That's the ultimate goal is of the abuser is to assert power and control. And because of the way power, excuse me, the power control you are talking about, the control of the administration. I mean, the financial could be liability, assets, and all of the stuff. Over the person. So an abusive person will typically, the reason that they do these things, including physical abuse, is so that they can assert the power and control over the other person. Okay, thank you. নিকি, আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি নিকির কাছে নিকির দৃষ্টি আকর্ষণ করছি কারণ উনি সুন্দর করে একটু বলে দিবেন। অ্যাটর্নি সুরাইয়া যে কথাটা আজকে বললেন, আসলে যে আমরা যেটা বলছি আজকের বিষয়টা হচ্ছে ব্যাটার্ড স্পাউস। ব্যাটার্ড স্পাউস শব্দটার মানে হচ্ছে আসলে যে আপনি যদি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ দ্বারা অত্যাচারিত হন এবং আপনারা যদি আর একসাথে থাকতে না পারেন, মানে সিচুয়েশনটা এমন হয়ে যায় যে আপনি আর থাকতে পারছেন না এবং আপনার সিচুয়েশনটাকে বলা হয় ব্যাটার্ড। সেই ক্ষেত্রে আপনি একজন ব্যাটার্ড স্পাউস। এখন অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন, এই ধরনের অত্যাচার শুধুমাত্র যে শারীরিক অত্যাচার হতে হবে তা কিন্তু নয়, এটা মানসিক হতে পারে, ভার্বাল হতে পারে। ভার্বাল মানে মুখে আপনাকে গালাগালি করতে পারে, ইমোশনালি হতে পারে, আপনাকে কিছুই বলছে না কিন্তু আপনার সাথে এমন ব্যবহার করছে যে আপনি খুবই খারাপ করছেন। আর আরেকটা হতে পারে ফাইন্যান্সিয়াল, আর্থিকভাবে আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনার আর নিজস্ব ক্ষমতা থাকে না। সেই পুরো জিনিসটা ওনারা এমনভাবে করেন যে আপনাকে আইসোলেশনে নিয়ে যান। সেটা মানে হচ্ছে আপনাকে আপনার পরিবার এবং বন্ধু বান্ধব থেকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলে আপনাকে একা করে ফেলার চেষ্টা করে এবং পাওয়ার নেওয়ার চেষ্টা করে। মানে হচ্ছে আপনাকে তার বাধ্য হয়ে থাকে, উনি যা বলবেন আপনাকে তাই করতে হবে। এটা কিন্তু পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রেই হতে পারে, আপনাকে তার বাধ্যগত কাজ করতে হবে। এটাকেই উনি বলছেন আপনার উপরে উনি পাওয়ার নিয়ে নেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনি খুব অসহায় হয়ে যাবেন এবং আপনার নিজস্বতা বলে কিছু থাকবে না। সেই ক্ষেত্রে আপনি আর কিছু করার সাহসটা হারিয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে ওনারা করবেন কি যে আপনাকে আর না দিয়ে বলবে যে তোমার তো দেশে যাওয়া ছাড়া উপায় নাই, তোমাকে রিপোর্ট করে ফেলবে, অতএব আমি যা বলি তাই শুনতাম। এইটাই হচ্ছে একজনের উপরে কন্ট্রোল এবং পাওয়ার নিয়ে। সেই ক্ষেত্রে আমরা আজকে যেটা বলতে চাচ্ছি, আপনি কিন্তু কোনোভাবে অসহায় নন। আপনাকে আপনার রাইটস, আপনার কি অধিকার আছে এইটা জানতে হবে এবং আপনি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ ছাড়াই আপনি এককভাবে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকে আমরা সেই কথা নিয়ে আসছি, এই ক্ষেত্রেই আমরা লয়াররা। ধন্যবাদ সুরাইয়া। এখানে যে কথাটা বলা হচ্ছে আপনার যে কন্ট্রোলটা মানে আধিপত্য, আমি মনে হচ্ছে সেটাই যে আধিপত্য নিয়ে এখানে বিষয়টা হচ্ছে এবং একজন আরেকজনকে সহ্য করতে পারছেন না, ডিসরেসপেক্টফুল ভেরি মাচ। তো এখন এদের কী করণীয়, কী পর্যায়ে তারা যাবে, তাদের কীভাবে প্রসেস করতে হবে টু গেট রিড অফ দিস সিচুয়েশন, to overcome this situation? What is your suggestion? How they can overcome? What are the procedures for that? Well, the first step actually is before even getting involved with the legal aspect. The first thing is to go to safety. So if the person has a family or a trusted friend, and they are afraid that they might be in harm's way, that should be the first priority, is that they get safety, maybe with a family member, with a friend that they trust, or there are shelters, which obviously is not a good situation to be in, but if it comes to that, then that might be something to consider.
If they call the police and the police are not helping, perhaps an order of protection from the family court might be necessary. So the first step is to get to safety. সেফটি এখানে আমি আর শুনেছি এরকম যে there is an issue about the trespassing. You cannot come enter to the building area certain distance, and you don't have to be there, and there is a trespassing issues also. Sometimes they opt for it. So while calling the cops, even if the cop doesn't respond in an appropriate manner, then they have to go to their family members and their friends and whatever it is, and then eventually the last resort is to go and seek for the shelters, right? So এই ক্ষেত্রে what is the they have to seek, ওনারা কি কোনো লয়ারের মাধ্যমে যেতে হবে নাকি সরাসরি they can do by themselves? No, those are not legal issues. That's just a word of Personal issues. Priority for personal safety. So that's before we are involved at all. We can help with the order of protection from family court, but seeking help from the police, that's a matter of personal decision. Okay. Nikki, আপনি যদি একটু বলতেন যে এটা তো একটু সেন্সিটিভ তো যে পুলিশ এবং পার্সোনাল সেফটির যে ইস্যুটা এটা একটু আপনি তুলে ধরেন প্লিজ। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যাটর্নি সুরাইয়া যেটা বলছেন যে সর্বপ্রথমে আপনি কোনো লিগ্যাল হেল্প নিন অথবা না নিন, সর্বপ্রথমে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার সেফটি, আপনার নিরাপত্তা, আপনার ফিজিক্যাল নিরাপত্তা, যেন আপনি কোনোভাবে তার দ্বারা আঘাতপ্রাপ্ত না। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আঘাত করার একটা প্রবণতা এসে যায়, যে ফিজিক্যালি হার্ম করার প্রবণতা চলে আসে অন্য পক্ষের। সেই জন্য এই ক্ষেত্রে আপনাদের নিরাপত্তাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেজন্য আপনারা যদি এক বাড়িতে থাকতে না পারেন, যেভাবে পারেন পরিবারের অন্য সদস্যের কাছে অথবা বিশ্বস্ত কোনো বন্ধু বান্ধবের কাছে চলে যাবেন, এবং যত দ্রুত সম্ভব আপনি নিজে একাই ফ্যামিলি কোর্টে চলে যাবেন। ফ্যামিলি কোর্টে সকাল 9টার মধ্যে আপনারা চলে গেলে ওখানে আপনারা যদি বলেন পুলিশ অফিসারকে বলতে পারেন অথবা সোশ্যাল ওয়ার্কার বলতে পারেন যে আমি অর্ডার অফ প্রোটেকশন চাই অথবা রেস্ট্রেইন অফ অর্ডার। এটার মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট আছে যে 50 ফিট অথবা 100 ফিটের মধ্যে সে যেন আর না আসতে পারে। এটাই হচ্ছে অর্ডার অফ প্রোটেকশন, যেন আপনাকে শারীরিকভাবে কোনো আঘাত করতে পারে। এটাই পুলিশ বলছেন যে আপনার নিরাপত্তা। এই জন্য ফ্যামিলি কোর্টে যেতে পারেন, আপনার জন্য লয়ার লাগবে, আপনি একাই ফ্যামিলি কোর্টে চলে যাবেন এবং অর্ডার অফ প্রোটেকশন নিয়ে আসবেন। অর্ডার অফ প্রোটেকশন মানে আপনার একটা নিরাপত্তা আপনার কাছে আসতে পারবে না, এবং কাছে আসতে আপনি যদি পুলিশ কল করেন, 911 কল করেন, তাহলে তাকে অ্যারেস্ট, এটা হচ্ছে অর্ডার অথবা রেস্ট্রেইন অর্ডারকে আপনাকে নিরাপত্তা। ধন্যবাদ সুরাইয়া। এখন যেটা হচ্ছে কোন সময় তারা অ্যাটর্নির সহায়ক হবে, when they have to come to the attorneys to seeking help of the lawyers? So once they're in a safe place, then they can see and they're ready to address their immigration issue, then they should come and see a lawyer about their options. Some deadlines to keep in mind is that the deadline for filing the VAWA petition, also known as a self-petition, also known as a battered spouse petition, the deadline to file it is within 2 years of death or divorce. So the most common situation is divorce. So the petition has to be filed within 2 years of a divorce. That means if they get divorced today, like a final judgment of divorce, then they must file their battered spouse petition within 2 years of the date of divorce. Oh, that means divorce যে প্রক্রিয়াটা, after the formalities of the divorce is over, then they have to file the battered case you are talking? They can file it any time, okay. But the deadline, the last date that they can file it is within 2 years.
within 2 years. ওকে 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 থ্যাংক ইউ দুজনকেই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক গুরুত্বপূর্ণ আপনারা তথ্য দিচ্ছেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য আর এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন আছেন কে আছেন ভাই নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আমি মোহাম্মদ জি বলেন কোনো কোম্পানিতে মানে লেঅফের ব্যাপারে কোনো ডিফারেন্স আছে কিনা কি বললেন আবার একটু বলবেন মেহরবানি করে আমি বলছিলাম যে কোম্পানিতে আপনাদের যে জব ছাঁটাইয়ের সময় এই ক্ষেত্রে কি আপনার সিটিজেন কিংবা গ্রিন কার্ডের কোনো পার্থক্য আছে কিনা না যে ওটা সেম ভাবে ওরা মূল্যায়ন করে এটাই কোয়েশ্চেন ছিল Okay. Suryia, I think Nikki also understood. The person is asking for, suppose he's doing a job, right? And he's applying for the citizenship or whatever. And then if he lost the job, in that case, does it affect in his citizenship process? For citizenship, no. I'm not sure I'm understanding the question correctly, but for citizenship, no. You don't have to be employed to apply for citizenship. Okay, his voice was not clear. It was, breaking. So what I understood from my back office that he is asking for if he is doing a job in the city, right, for citizenship or as a green card holder, and if he leave the job, is there will be any problem? No, there's no requirement to maintain a job for citizenship. So maybe I'm not understanding the viewer's question correctly. I'm not seeing the issue. I think there will be no issue, right? আমি যদি একটু বলি হ্যাঁ বলেন প্লিজ উনি হয়তো ভয় পাচ্ছেন যে ও সিটি জব করেন এখন উনি গ্রিন কার্ড হোল্ডার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গেলে কোনো সমস্যা হবে কিনা যদি উনি ফায়ার্ড হন সেটা উনি জিজ্ঞেস করছেন হয়তো ফায়ার্ড হলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট হয়ে থাকে ক্রাইম করে থাকেন তাহলে কিন্তু আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ধন্যবাদ দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন অনেক সময় কি আমাদের শুনতে অনেক সময় ব্রেক হয়ে যায় তো আমরা ঠিক মতো জিনিসটাকে চেষ্টা করি বোঝার জন্য আগে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে কল করার জন্য Suryia, please continue. And what is the next step you are talking about? You told about so many things about the process. Within 2 years limitations, they have to apply once from the day of the divorce, right? So within 2 years, they have to. This is their period. They have to apply within 2 years for the battered visa process, right? Right, and related to that, they don't have to be divorced. They can even still be living with that person. Okay. They can, the other person will not know because the law requires any filing made under this provision be kept confidential, even from, the alleged abusive spouse. So they will never find out. So they could, in theory, be still married and still be living with that person and have this application filed and pending at the same time. So that's just on a related note. So আপনি বলছেন even they are not divorced but still he or she can file the process she can proceed the process but they will not know each other, right? Right, it's kept confidential. That will be kept very confidential. Yes, and for mailing, maybe they can have an alternate mailing, what we call a safe mailing address. They can receive all mail at, for example, our office, or if they have another trusted friend or family member, they can send their immigration mail there. But they can still be living with the abuser, because as we know, there are many reasons people stay in abusive relationships, maybe because of society, maybe because they have no other option. So they might still be living with that person, and that's fine also. But according to you, it's looking nice that they can still live together, but they're fighting. So my area of question is that
how far she will be in her peaceful mind. If she continues to live with he or she and they are arguing, fighting each other, abusing each other, okay, forget about the physical torture. I don't want to say of that part. But still, they are arguing each other, poking each other, dragging each other. So literally, there will be no peace. So if they find a safe haven where they can stay, live separately with family and friends, and then they can proceed, that is much. This is we'll feel like that, Yeah, I mean, unless we are that person in their shoes, we don't know why. Yeah, they that make definitely. decisions right That I there. agree. That we agree, because we don't know, we are not in his or her shoes. We don't know how, what is the trauma going on with her or him, and how they are facing this with the great challenges, I should say. Nikki, আপনি একটু দর্শককে বলেন যে এই প্রক্রিয়াগুলো যে অ্যাপ্লাই করার জন্য যে প্রসেসগুলো আছে, অফকোর্স অ্যাটর্নি সুরাইয়া ইজ দেয়ার, শি উইল অফকোর্স আনসার, বাট প্রাথমিক যে করণীয়গুলো কি কি, এবং এই ফাইলিং প্রসেসটা করতে কেমন সময় লাগে, সবাই কিন্তু জানতে চায় আসলে যে কেমন সময় লাগে, এবং ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটাও তারা জানতে চায়, অনেকেরও তারা লিমিটেশনস আছে। তো এটাও যদি আপনারা একটা গেস করে যদি কিছু আমাদেরকে জানাতে পারতেন, বা এই যে লেন্থটা, ক্যাপ যেটা থাকে আমরা বলি ক্যাপ, এই ক্যাপটা কতদিনের থাকে বা কি ধরনের, সেটা বলার আগে আমি মনে হয় সেই কথাগুলো অ্যাটর্নি সুরিয়া বললেই বেশি ভালো হয়। আমি শুধু উনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে একটু আরেকটু বুঝিয়ে বলে দিচ্ছি, যে আপনারা কখনো যখনই আপনারা আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ দ্বারা নির্যাতিত হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা নিজেকে অসহায় মনে করবেন না, কারণ আপনাদের অনেক অধিকার আছে এই দেশে। আপনারা নিশ্চুপে নীরবে আপনারা একজন অ্যাটর্নির সাহায্য নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ জানতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে ভীষণ কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হয় যাতে অপরপক্ষ না জানেন। এবং অ্যাটর্নি সুরাইয়া যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ডিভোর্স হতেই হবে এমন কোনো কথা নাই, আপনারা একসাথে থেকেই এই কাজগুলো করে ফেলতে পারেন। কারণ একজন হাজবেন্ড অথবা ওয়াইফ পক্ষে সহজেই সেই ঘর ভেঙে চলে যাওয়া সম্ভব, কারণ এখানে অনেক আর্থিক ব্যাপার থাকে, ডিপেন্ডেন্সি, এককভাবে নিজে দাঁড়াবার পায়ে দাঁড়াবার ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে সেই হয়ে ওঠে না। কিন্তু আপনারা আইনি সাহায্যটা নিয়ে নিতে পারেন যাতে আপনারা গ্রিন কার্ডটা না, সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠানে আসল উদ্দেশ্য। আপনি গ্রিন কার্ড হারাবেন না, আপনি চলে আসবেন একদম লয়ারের কাছে, এবং আপনার লয়ার আপনাকে দিয়ে যাবেন কিভাবে আপনার গ্রিন কার্ডটা করতে হবে এবং কতটুকু সময় লাগবে। আমার মনে হয় অ্যাটর্নি সুরাইয়া সেটা বলি ভালো হয়। থ্যাংক ইউ সুরাইয়া, if you let us know please. Yes, so right now we're seeing that the petitions take realistically, it might be due to COVID, maybe they're catching up, but realistically the petitions are taking sometimes 2, 3, 4 years. I would say average 3 to 4 years, but I think that's because because of COVID, it really slowed things down. We don't know unless only the government knows why they take so I could say to my viewers that it might take around 3 to 4 years usually, right? Safely, yeah, conservatively 3 to 4 years. But one thing to keep in mind is while the petition is pending, they also typically have a green card application pending, and because of that, they can also renew their work and travel permits while the case is pending for that 3, 4, however long it takes years. They can. But meanwhile, their work authorization, work permit, and other travel documents is being processed also, right? Yes, they can renew it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক শুনলেন, অ্যাটর্নি বলেছেন যে এটা আপাতত দৃষ্টিতে দেখা যায় ম্যাক্সিমাম 3-4 বছর লেগে যায়, কোনো সময় 2 বছরও হয়ে যায়। কিন্তু মিনহোয়াইল আপনাদের যে রিনিউয়াল প্রসেস, সেটা গ্রিন কার্ড আর ওয়ার্ক পারমিট এবং আপনার পেরোল বা ট্রাভেল ডকুমেন্ট, এগুলো কিন্তু চালু থাকবে, কিন্তু সমস্যা হবে না, বাট আপনার প্রসেসটা একটু সময় লাগতে পারে। দর্শক কে আছেন আমাদের সঙ্গে লাইনে, নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, আমার একটা প্রশ্ন হলো নুসরাত আপার কাছে, যে I was really upset about my case for my lawyer. I've been approved like U visa and my BAWA visa. I spent like 30,000, but this is the problem. I have another name, so the waiver
taking like, I don't know how long it's taking, but my case is approved, U visa approved, Power visa approved, but I'm waiting for my waiver because of some stupid things I did mistake in one other name. But how long is the help with Power visa and U visa is strong? So my waiver case can approve. How long is it going to take? Your waiver is approved, you said? Yes. No, my Power visa approved. Okay, And his my, Power visa is approved. And U visa approved. But I'm waiting for my waiver, but I don't know how long it's taking because I have another name. He has another name, mistakenly. and he has U visa and Power visa is approved, but this is waiting for. How long it is going to take? So waivers, we're seeing that they are also taking some time now. They're taking over 1 year, sometimes 2 years. If it has been more than 2 years, what I would suggest is filing a mandamus with the federal court, because over 2 years is a long time, is an unreasonably long time to be waiting for a decision. So if it's 2 years or more, you may want to consider a mandamus with your lawyer. My name is with the lawyer for the federal court you're talking about? Yes, Oh, for okay. unreasonable delay. ভাই আপনি আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনার এই কেসটা 2 বছরের উপরে হয়ে যায় অলরেডি বা হয়ে গিয়েছে, এই ধরনের যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে, তাহলে আপনি ওই যে ম্যান্ডেটস কেসে যে আপনার লয়ারের সঙ্গে আলাপ করবেন, যে আপনার লয়ার ছিলেন উনি এটা ফেডারেল কোর্টে নিয়ে যাবে এবং এটা তারা অ্যাকশন নেবে, কারণ এটা আননেসেসারিলি ডেলিভারেটলি তারা দেরি করেছে বা কিছু একটা হবে। 2 বছরের বেশি সময় লাগার কথা না তাদের দৃষ্টিতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। কেউ আছেন আমাদের সঙ্গে? দর্শক নাম প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আমি আসসালামু আলাইকুম। কিছু প্রশ্ন, জি আমার কিছু প্রশ্ন ছিল। আমি জানতে চাচ্ছি, আমার সাথে আমি এখানে আসার পর আমার হাজবেন্ড, প্রথম হাজবেন্ডকে ডিভোর্স দেওয়া হয়েছে। তো আমি যাকে বিয়ে করছি তার পেপার ছিল না, কিন্তু সে আমার সাথে চিট করছে। চিট করতে বলছে, মানে বলা মানে সে বাংলাদেশে সে একটা তার ওয়াইফ আছে, বুঝছেন? সে আমাকে মিথ্যা ডিভোর্স পেপার এনে এখানে বিয়ে করছে। 19-এ আমরা ফাইল করছিলাম, ওর জন্য অ্যাপ্লাই করছিলাম। পরে আমি জানতে পারি সব ঘটনা জানার পরে তার সাথে আমার অনেক কিছু হচ্ছে, বা সে আমাকে প্রায় অনেক গালাগালি করে, সব সময় অনেক হুমকি দেয়। তারপরে 2-2.5 বছর হচ্ছে সে আমার কাছ থেকে সেপারেশন, তার ডিপোর্টেশন অর্ডারও আছে। তারপর মনে করেন সে এখন সেপারেশন থাকে, কিন্তু সে আমার সাথে ফোনে কথা বলে বা ঝগড়া করে, সারাক্ষণ ফোনের মধ্যে শুধু ঝগড়াই করতে থাকে। মাঝে মধ্যে যোগাযোগ থাকে, মাঝে মধ্যে থাকে না। তারপরে সেই স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশ থেকেও 2-1টা মেয়ে আনছে, আনার পরে তার বাসায় রেখে ওই একটা মেয়ের সাথে তার খুব ভালো রিলেশন হয়ে গেছে। এই মেয়েটা এখানে কাজ করে, ডিএসকে একটা কাজ দিচ্ছে তাকে, তার সোশ্যাল নাম্বার দিয়ে মনে হয়। এখন সে ডিপোর্টেশন অর্ডার আছে। এখন কোর্ট থেকে কাগজ আসতেছে, পেপার আসতেছে, বলতেছে যে তোমাদের অ্যানাপ্রুভ পাচ্ছি না, তোমরা হাজবেন্ড ওয়াইফ অ্যানাপ্রুভ দাও, আমরা কাজ অলরেডি আমাদের হয়ে গেছে ভাই। এখন সে কি সেই ক্ষেত্রে কি সে গ্রিন কার্ড পাবে? আমি যদি ইন্টারভিউতে না যাই বা যে কোনো এমন কোনো সোর্স আছে যে গ্রিন কার্ড পাওয়ার? তার সাথে আমার এখন আলাদা অবস্থায় আছি আমি। মাঝখানে একবার ডিভোর্সও ফাইল করছি, কিন্তু সে ডিভোর্সটা বন্ধ করাইছে। আমি বুঝতে পেরেছি আপনার ইয়েটা বুঝতে পেরেছি। সুরাইয়া এবং নিকি দুজনেই আপনারা বুঝতে পেরেছেন। আপসেট আছি। জি, আমি বুঝতে পারছি আপা। সুরাইয়া, আপনি তো আমি এখন কি করতে পারি? জি জি জি, নিকি, সুরাইয়া, I hope you understand the major part, right? She had আমি এখন চাচ্ছি যে আগামী কালকে গিয়ে ওর ডিভোর্স ফাইল আবার করার জন্য। এটা কি করলে ঠিক হবে নাকি সেকে আমি চাইতেছি এটা বন্ধ করে দিতে, যে সে যেন আমার দ্বারা গ্রিন কার্ড না পায়। ওকে, actually basically her concept is she doesn't want the person should get the green card through her. That is her final what you call ultima. And now of course there is some dilemma going on, you know. So she had her husband before and he divorced, then she got married to this person who has cheated her, and she has some friend, girlfriend, whatever it is, and now another girl is here and he is helping her, let her to do a job, and they are sending, the court is sending letters, he is not responding probably, and this she is also in suffering. She doesn't want that he should get green card through her. So is there any way we can suggest best for her? I am asking both of you. So we see this a lot. So
one thing, it's an unfortunate situation, right? Definitely. Like everything in life, sometimes we take a gamble and we decide to marry somebody and petition for their green card. And like everything else in life, it's a gamble. Sometimes you win, sometimes you lose. But one thing to keep in mind is that only the U.S. government has the power to give and take away someone's immigration status. I do not have the power. You don't have the power. The listeners don't have the power. Only the U.S. government has that power. If a U.S. citizen or green card holder sends a letter, I don't want this person to get a green card. In my professional and just logical opinion is that letter is just going to help the other person get a green card because it will be an exhibit that the person is abusive, that they do not want the person to get a green card for whatever reason because they were wronged. But that's not the standard. That's not the standard on whether somebody gets a green card or not. The government is doing their job. So they do the background. They do the field visit. If they will discover that there was another marriage, they will discover that there was something wrong. So let the U.S. government do their job. I understand it's an unfortunate situation, but only the U.S. government has the power to give and take away somebody's immigration status. থ্যাংক ইউ। আমরা আসলে এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরও আলাপ করতে পারবো। আমরা অবশ্যই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। মিনহোয়াইল আমাদের কাছে আরেকজন দর্শক আছেন। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বলছিলাম লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে। থ্যাংক ইউ ভাইয়া, লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে আপনাকে অনেক ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। কেমন আছেন ভাইয়া? কি প্রশ্নটা একটু দ্রুত বললে ভালো হয়, আমরা উত্তর দিতে পারবো। হ্যাঁ, আমি 2014-তে B1 B2-তে আমেরিকাতে এন্টার করি। উইদিন 6 মান্থ I-94 এর এক্সপাইরেশনের ভিতরে আমি অ্যাসাইলাম ফাইল করি, বাট টিল টুডে আজ পর্যন্ত কোনো ফরওয়ার্ড হয় নাই, ইভেন দো নো অ্যাসাইলাম অফিস ইন্টারভিউ। ইন দ্য মিন টাইম 2021 সালে আমি EB3 অ্যাপ্লাই করছি। আমার লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে, পাশাপাশি I-40 অ্যাপ্রুভ হয়েছে। দেন কিছুদিন আগে গত সপ্তাহে আমার ইউসিএস I-485 এবং I-131 থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং RFE আসছে, যেখানে চাইছে যে যেদিন আমি আমেরিকা এন্টার করছি ওই দিন থেকে I-485 অ্যাপ্লাই করার পর্যন্ত আমার স্ট্যাটাস কি ছিল এটার একটা ডকুমেন্ট চাইতেছে ওরা। বাট আমি ইন দ্য মিন টাইম আমার অ্যাটর্নি কাজ করতেছে এটা নিয়ে, বাট অনেক অ্যাটর্নির সাথে কথা বলে ডিফারেন্ট অ্যাটর্নি ডিফারেন্ট মতামত থাকে এই সিচুয়েশনটা নিয়ে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এটা কি সম্ভব while asylum in pending? Okay. Suryia, I think you got the question right. The gentleman, he is calling from Los Angeles, California, and asking a favor from you guys. That's he was initially his case, asylum case is also pending. Meanwhile, he went to EB3, he got his labor certificates, he got his I-40, and then later he got a letter from the immigration to submit the I-145 with the details. So can he proceed, or is there any problem, or what he should do, just in a short while? Yes. So again, I just want to remind all the viewers that anything that we talk about today is not meant to be legal advice, and it should not be acted upon because I don't know the full story. Yeah. But the short answer to that question is no, he cannot adjust his status. The reason is because when you are applying under a preference category, whether that's EB2, EB3, when you're under a preference category, you have to be what's called in status when you apply for adjustment of status. Although he is in lawful stay, having a pending asylum application gives a person lawful stay. They are authorized to stay in the country. It is not
it's not considered in status. So the short answer is no, adjustment of status will not work. He will have to do consular processing, and he will have to find a country that he can go to that is not Bangladesh, because he has told the government that he's afraid to go to Bangladesh. So he will have to find a third country, and there will have to be many things that are analyzed, because obviously if he leaves the US at this point, there may be a risk that he triggers the 3-year or 10-year bar. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। সুরাইয়া বলেছেন আমাদের এই তো সম্পূর্ণতা আমরা থাকতে পারছি না আজকের অনুষ্ঠানে, আমাদের একেবারে এন্ড পর্যায়ে চলে আসছি। ইনশাল্লাহ বিস্তারিত আমরা নেক্সট উইকে আলাপ করব। নিকি অ্যান্ড অ্যাটর্নি সুরাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড ইনশাল্লাহ উইল হোপ টু সি ইউ নেক্সট উইক। আর দর্শক যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আবারও আমি মেসবাহুজ্জামান আপনাদেরকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।